জয় জগন্নাথ। আজকে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমায় আমাদের আজকে ভগবানের জন্য রান্না করব পুষ্পান্ন আর তরকারি আর ভাজা, বেগুন ভাজা। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আজকে ভগবানের জন্য গুরু পূর্ণিমায় কি ভোগ রান্না করছি। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে, কারণ আমি এখানে রান্না করছি অনেক অল্প তেলে পোলাও আর কি, পোলাও পুষ্পান্ন, তারপর বেগুন ভাজা খুবই সামান্য তেলে রান্না করছি। আর পটল তরকারি যেটা রান্না করছি, পনির পটল তরকারি, সেটাও খুব ভীষণ অল্প তেলে এবং একদম ইজিয়েস্ট ওয়েতে, এবং খুব কম মশলায় এবং বারবার চেঞ্জ করতে হবে না, যে বারবার ভেজে ভেজে তুলে রাখছি এরকম না, খুব সহজে রান্না করতে পারছি সেটা। প্রথমে আমরা কড়াইতে খুব সামান্য অয়েল দিয়ে দিলাম, তারপরে তার মধ্যে দেব হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা গরম মশলা, এগুলো অ্যাড করব। হ্যাঁ, এই যে প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, হ্যাঁ অল্প করে। আর আমি আসলে একসাথে কুটে রেখেছিলাম এলাচ, দারচিনি, তারপর এগুলো তেজপাতা, এগুলো সব একসাথে কুটে রেখেছিলাম ওই তরকারিটা করব বলে, প্লাস পোলাও পুষ্পান্নের জন্য। তো ভুলে আমি পুরোটাই ঢেলে ফেলেছি একসাথে। তো আমি এখানে কিছু কাজু অ্যাড করছি, ক্যাশিউ নাট ইউজ করছি। আর ওই যে কিছুটা এলাচ, দারচিনি, গোলমরিচ, এগুলো সব একটু ক্রাশ করে নিয়েছি আর কি, ঠিক আছে। এবং তেল মশলা আমি একদম হালকা করে ইউজ করছি, একদম অল্প করে ইউজ করছি। আচ্ছা, তো এরপরে আমি এই চালটা ধুয়ে রেখেছিলাম, এটা আমি ইউজ করছি বাসমতি রাইস। হ্যাঁ, বাসমতি খুব ভালো কোয়ালিটির একটা বাসমতি রাইস। ওটা দিয়ে নর্মাল ভাত খাওয়ার চালও হয়, আবার ওটা দিয়ে ভগবানের ভোগের পুষ্পান্ন, বিরিয়ানি, পোলাও, খিচুড়ি সব কিছুই রান্না করা যায়। তো তারপরে আমি কেটে রাখা গাজর, ছোট ছোট করে কেটে রাখা গাজর অ্যাড করলাম। হ্যাঁ, এই তেলের মধ্যে গাজরটা ভাজা হবে। এখানে গাজর যদি তেলে ভাজা হয়, আমি একটা টিপস দিয়ে রাখি, বা নিউট্রিশনাল একটা টিপস, সেটা হচ্ছে গাজর নর্মালি খেলে আমাদের যতটুকু, গাজরে তো ভীষণ ক্যারোটিন থাকে, যেটা চোখের জন্য খুবই ভালো। তো গাজরে যেই ক্যারোটিনটা থাকে, সেটা যদি তেলে ভেজে, মানে একটু শ্যালো ফ্রাই করে আমরা কুকিংয়ে ইউজ করি, তাহলে এতে যে বেটা ক্যারোটিন যেটা গাজরের, সেটা আরও 6 গুণ বেশি কাজ করে, 6 টাইমস বেশি এটা রেজাল্ট দেয়, যেটা চোখের জন্য ভালো। তো তারপর আমরা তার সাথে একটু অ্যাড করে দিলাম আদা কুচি তো খুবই ভালো ফর ডাইজেশনটা ভালো হবে। আদা কুচি দিয়ে আমরা হালকা করে একটু সটে করব। তো যেটা বলছিলাম, যে তার সাথে একটু কিশমিশ, ব্ল্যাক রেজিন ইউজ করলাম, আর কাঁচামরিচও রেখেছি কুচি কুচি করে কেটে, ওটা একেবারে শেষ ইউজ করব। একে তো ওটা ফ্লেভার অ্যাড করবে, তার সাথে ওটা গার্নিশিংয়ের জন্য ভালো কাজ করবে। কাঁচামরিচটা, ফ্লেভারটা তো অবশ্যই অ্যাড হবে। আর বাদবাকি কিছুটা আদা কুচি রেখে দেব একদম লাস্টের দিকে, পুষ্পান্নের লাস্টের দিকে আমরা ওই আদা কুচিটা অ্যাড করব, তাতে ফ্লেভারটা ভালো আসবে এবং জিনিসটা অনেক ভালো হবে। আচ্ছা, তারপর আমরা অ্যাড করছি ওই যে ধুয়ে রাখা, আমি মোটামুটি আধা ঘন্টা আগে বাসমতি রাইসটা বেশ লম্বা, তো আমি এই রাইসটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো আগে, হাফ অ্যান আওয়ার আগে। তো তারপরে সেই রাইসটা এবং জলটা ঝরিয়ে রেখেছিলাম, বাসমতি রাইসটা ধুয়ে। তো তারপরে সেটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমার মোটামুটি মশলাগুলো ভাজা হয়ে গেছে, ক্যারটটা ভাজা হয়ে গেছে, গাজর কুচি। তো এখন আমি, দেখলে তো বন্ধুরা তোমরা, আমি কত অল্প তেলে পুরো পোলাওটা রান্না করছি। তো তারপরে মিক্স করে নেব ভালো করে, বেশ কিছুক্ষণ ভাজবো। হ্যাঁ, এখন এই সময় কিন্তু আমার চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এখানে দেখা যাচ্ছে 200°C আছে, বাট আমি কিন্তু একটুখানি ভাজার পরে, মানে যখন একটু ফ্রাই হয়ে যাবে হালকা করে রাইসটা, তারপরে কিন্তু আমি আস্তে করে এই হিটটা কমিয়ে দেব। হিটটা কমিয়ে দেওয়ার পরে ভাজা হচ্ছে আমার ইয়েটা,
হ্যাঁ, ভাজা হচ্ছে। তো তো দেখলাম যে ইয়েটাতে প্যানটাতে স্পেস হচ্ছে না, মানে নাড়তে আমার ভীষণ অসুবিধা হচ্ছে। কারণ আমি পরে আরেকটু রাইস অ্যাড করেছি, রাইসটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে। একেবারে 2 বেলার জন্য করে ফেলবো, কারণ আবার রাত্রে যদি করতে হয় তো কষ্ট হয়ে যাবে। তার চেয়ে বেটার এখানে যেহেতু আমার সবজি টবজি সব কিছুই কাটা আছে, প্লাস অয়েলটাও একদম কম তেলে করতে চাচ্ছি, তো তখন আরও দুই দুই কৌটা আর কি চাল ধুয়ে আমি দিয়ে দিয়েছি, এখানে অ্যাড করে দিয়েছি। তারপর দেখি যে আমার এই প্যানটাতে নাড়তে ভীষণ অসুবিধা হচ্ছে, তো তখন আমি ওই যে পাশে যে গ্রিন কালার বড় প্যানটা আমার আছে, সেই বড় প্যানটায় আমি ট্রান্সফার করে দিলাম রাইসটা, রাইস ফ্রাইটাকে। কারণ এতে আমার নাড়াচাড়া করতে খুব সুবিধা হবে, এবং জল দিলেও একদম মেজারমেন্ট মতো জল দিতে পারবো এবং খুব সুন্দর সুসিদ্ধ হবে, প্লাস আমার নাড়াচাড়া করে মুভ করতে খুব সুবিধা হবে। আমি কিন্তু এখানে ব্ল্যাক রেজিন অ্যাড করেছি, তারপর গোলমরিচ গুঁড়ো কিন্তু একটু অ্যাড করে দিয়েছি এখানে। হ্যাঁ, এরপরে যখন বড় প্যানটা ট্রান্সফার করে দিলাম তখন বেশ নাড়তে আমার বেশ সুবিধা হচ্ছে, এবং আরেকটু কিছুক্ষণ আমি বড় প্যানটাতে ফ্রাই করে নিব। হ্যাঁ, ভালোভাবে ফ্রাই করে নিব যাতে চালগুলো ঝরঝরে থাকে, ভালোভাবে ভাজা হয়। চালগুলো যদি ভালোভাবে ভাজা হয় তাহলে পোলাওটা এমনিতেই ঝরঝরে হবে, প্লাস ক্যারটগুলো ভালোভাবে মিশে যাবে, সব মশলা টশলাগুলো যেগুলো দিয়েছি অ্যাড করেছি সেগুলো সুন্দরভাবে মিশে যাবে। তো ভালোভাবে আমি ফ্রাইটা করে আমি এদিকে গরম জল করে রেখেছি, একেবারে হট ওয়াটার যেটা বলে, হট ওয়াটার করে রেখেছি হট কেটেলে। তো তারপরে আমি অসুবিধা নেই, হাঁড়ির মধ্যে গরম জল করেও সুন্দরভাবে অ্যাড করা যায়। আমি যতটুকু চাল দিয়েছি তার থেকে কিছুটা বেশি পরিমাণে, আমি তো চোখের আন্দাজে দিচ্ছি, যতটুকু পরিমাণে চাল দিয়েছি, মানে চাল এখানে আছে আমার মোটামুটি 4 কাপের মতো চাল। রাইস কুকারের সাথে যে কাপটা থাকে সেই মেজারিং কাপে 4 থেকে প্রায় 4.5 কাপ চাল আছে। তো আমি চোখের আন্দাজে তার ডবল, মানে যতটুকু চাল তার সমপরিমাণ জল, তার থেকে একটু বেশি জল আমি এখানে অ্যাড করে দেব। তো ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি, এদিকে তো আমি গরম জল করে রেখেছি, এখন গরম জলটা ঢেলে দেব, এবং গরম জলটা ঢেলে দেওয়ার পরে তারপরে আমার কিন্তু চুলার আঁচটা প্রথম অবস্থায় ওইরকমই থাকবে, 200 ডিগ্রি ফারেনহাইট যেটা, সেটাই থাকবে। এরপরে আমি আস্তে করে স্টিমটাকে কমিয়ে দেবো, কারণ এটা স্টিমে কুকড হবে টোটালি। এরপরে যখন জলটা মোটামুটি শুকিয়ে যাবে, আমি জলটা পুরোপুরি ভেজা ভাজিয়ে থাকা অবস্থায় আমি চুলা অফ করে দিব। ওই যে হিটে বাকিটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে এবং পুরোপুরি সুসিদ্ধ হয়ে যাবে, মোটামুটি ম্যাক্সিমামটাই সিদ্ধ হয়ে যাবে, কিছুটা হয়তো বাকি থাকবে। ওইটুকু কিন্তু ডিপ ভেতরে বলে যে চালের মধ্যে যে ডিপটা শক্ত থাকে মাঝখানে, ওটা একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখন তো ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি, এদিকে তো আমি গরম জল করে রেখেছি, এখন গরম জলটা ঢেলে দেব, এবং গরম জলটা ঢেলে দেওয়ার পরে তারপরে আমার কিন্তু চুলার আঁচটা প্রথম অবস্থায় ওইরকমই থাকবে, 200 ডিগ্রি ফারেনহাইট যেটা, সেটাই থাকবে। এরপরে আমি আস্তে করে স্টিমটাকে কমিয়ে দেবো, কারণ এটা স্টিমে কুকড হবে টোটালি। এরপরে যখন জলটা মোটামুটি শুকিয়ে যাবে, আমি জলটা পুরোপুরি ভেজা ভাজিয়ে থাকা অবস্থায় আমি চুলা অফ করে দিব। ওই যে হিটে বাকিটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে এবং পুরোপুরি সুসিদ্ধ হয়ে যাবে, মোটামুটি ম্যাক্সিমামটাই সিদ্ধ হয়ে যাবে, কিছুটা হয়তো বাকি থাকবে। ওইটুকু কিন্তু ডিপ ভেতরে বলে যে চালের মধ্যে যে ডিপটা শক্ত থাকে মাঝখানে, ওটা একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখন আমি বেগুনটা ফ্রাই করব। ঠিক আছে, আমার পোলাও তো এদিকে হয়ে গেছে, তো আমি এখন বেগুনটা ফ্রাই করব। বেগুনটা ফ্রাই করে খুবই অল্প তেলে, একদম অল্প তেলে আমি এখানে হলুদের গুঁড়ো, তারপর একটু লবণ, হ্যাঁ, দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম, হলুদ লবণ দিয়ে বেগুনগুলো ছেড়ে দিয়েছি। দেখেছো বন্ধুরা কত অল্প তেলে, একদম সামান্য তেলে, মানুষ বলে একদম অনেক বেশি তেলে বেগুন ভাজতে হয়, আমি ভীষণ সামান্য তেলে বেগুন ভাজি, দেখতেই তো পারছো কত সামান্য তেলে বেগুনটা ভাজছি। একটা বেগুন ছিল, ওটাকেই ফ্রাই করে দিচ্ছি, আর তার সাথে পটল যেটা আছে পটলটাকেও মেখে রেখেছি, বেগুনের যে হলুদ লবণ ছিল ওটাতে পটলটাও মেখে রেখেছি। এদিকে
যেই বেগুনের যেই সামান্য একটুখানি তেল ছিল, আমি ওটার মধ্যেই পনিরগুলো আমি সামান্য একটু তেল আসলে অ্যাড করেছি। আমি একটুখানি পনির, অল্প করে পনির, সয়াবিন, আলু আর পটল দিয়ে খুব মাখো মাখো করে তরকারিটা রান্না করব। ঠিক আছে, অল্প একটু পনির দেবো, মানে পনিরের টেস্টটা যাবে ইয়েটার মধ্যে, তরকারিটার মধ্যে পনিরের টেস্টটা যাবে। এরপরে পনিরটা আমি ভাজছি, ভালো করে পনিরটা ভেজে নিচ্ছি, সটে করে নেব। হালকা করে পনিরটা সতে হবে। প্রথমে একটা পিঠ ভেজে নিয়ে, দেখতে তো পাচ্ছ বন্ধুরা কতটা অল্প তেলে আমি পনিরটা ফ্রাই করছি। আমার টেম্পারেচার 200 ডিগ্রি ফারেনহাইটেই আছে। ঠিক আছে, তো আমি পনিরটাকে ফ্রাই করছি সুন্দরভাবে, হালকা করে উপরে যাতে একটা কালার ধরে যায় সেইভাবে আমি পনিরটাকে ফ্রাই করে দেব। ঠিক আছে, আর এর মধ্যে আমি কিন্তু মশলা একটা বানিয়ে রেখেছি। সেই মশলাটা হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একদম বেসিক মশলা যেগুলো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর একটা হচ্ছে কারি মশলা, কারি মশলা, ওটা বেশ সুগন্ধযুক্ত। ওটার মধ্যে এলাচ, দারচিনি, গোলমরিচ, জায়ফল, জায়ত্রী সব কিছু আছে। আর এই পাশে কিন্তু আমার আলু এবং সয়াবিনটা আলাদা আলাদাভাবে সিদ্ধ না করে আমি একসাথেই সিদ্ধ বসিয়ে দিয়েছি, যাতে হচ্ছে একবারে হয়ে যায়, আমার বারবার দুইবার করে করা না লাগে। এখানে একটা টিপস বন্ধুরা, যে আলু অনেকের সমস্যা থাকে, যে কি বলে পায়ের গেটে বাত যেটাকে বলে, হ্যাঁ, যাদের বা কিডনি স্টোন আছে, যাদের কিডনি স্টোনের সমস্যা, সেসব ঘরে যাদের আছে, এই সমস্ত পেশেন্ট যারা, তাদের কিন্তু আলুটাকে সেদ্ধ করে, হ্যাঁ, বা আলুটাকে একটা ভাপ দিয়ে জলটাকে ফেলে দিয়ে তারপরে আলুটা ভেজে রান্না করা উচিত। এতে করে কি হয়, অ্যাটলিস্ট আলুটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে যদি সেই আলুটা রান্না করা হয়, আলুর জলটা ভেতরে শুকানো যাবে না। তো এখন আমি হয়ে গেল, আমার পনিরটা ফ্রাই করা হয়ে গেছে, এক পাশে আমি তুলে রেখেছি ভাজা পনিরটা। হালকা মানে জাস্ট একটা স্লাইটলি একটা লেয়ার পড়েছে পনিরটার উপরে, একটা বাদামি একটা কালার ধরেছে, বাদামি একটা হালকা ফ্রাই হবে ওইটাই। তারপরে আমি পটলগুলোকে কেটেছি। পটল কিন্তু অনেক একদম খোসা টোসা পুরা ফেলে তারপরে রান্না করে, আমি কিন্তু পটলের সাইড থেকে মানে কিছুটা অংশ কেটে কিছুটা অংশ রাখি, কিছুটা অংশ কেটে কিছুটা অংশটা রাখি। এটা আমি আসলে আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। এভাবে পটলটা রান্না করলে পটল একেবারে গলে ভর্তা হয়ে যায় না। অনেক সময় রান্না করলে দেখা যায় পটল গেলে ভর্তা হয়ে যায়, সেটা হয় না। প্লাস পটলের যে একটা গ্রিনিশ গ্রিনিশ ভাব, হ্যাঁ, সেটা তরকারিতে দেখতে খুবই ভালো লাগে। ওই গ্রিনিশ ভাবটা থাকে, প্লাস ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ভাব থাকে, হালকা একটা মিষ্টি ক্রাঞ্চি ভাব থাকে, আর দেখতেও বেশ সুন্দর সবুজ সবুজ একটা কালার থাকে, প্লাস মানে গলে যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। তো তারপরে আমি এভাবে করে হালকা করে সটে করে ঢেকে দিলাম পটলটাকে। এদিকে আমার সয়াবিনটা সিদ্ধ। তো এখন আমি হয়ে গেল, আমার পনিরটা ফ্রাই করা হয়ে গেছে, এক পাশে আমি তুলে রেখেছি ভাজা পনিরটা। হালকা মানে জাস্ট একটা স্লাইটলি একটা লেয়ার পড়েছে পনিরটার উপরে, একটা বাদামি একটা কালার ধরেছে, বাদামি একটা হালকা ফ্রাই হবে ওইটাই। তারপরে আমি পটলগুলোকে কেটেছি। পটল কিন্তু অনেক একদম খোসা টোসা পুরা ফেলে তারপরে রান্না করে, আমি কিন্তু পটলের সাইড থেকে মানে কিছুটা অংশ কেটে কিছুটা অংশ রাখি, কিছুটা অংশ কেটে কিছুটা অংশটা রাখি। এটা আমি আসলে আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। এভাবে পটলটা রান্না করলে পটল একেবারে গলে ভর্তা হয়ে যায় না। অনেক সময় রান্না করলে দেখা যায় পটল গেলে ভর্তা হয়ে যায়, সেটা হয় না। প্লাস পটলের যে একটা গ্রিনিশ গ্রিনিশ ভাব, হ্যাঁ, সেটা তরকারিতে দেখতে খুবই ভালো লাগে। ওই গ্রিনিশ ভাবটা থাকে, প্লাস ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ভাব থাকে, হালকা একটা মিষ্টি ক্রাঞ্চি ভাব থাকে, আর দেখতেও বেশ সুন্দর সবুজ সবুজ একটা কালার থাকে, প্লাস মানে গলে যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। তো তারপরে আমি এভাবে করে হালকা করে সটে করে ঢেকে দিলাম পটলটাকে। এদিকে আমার সয়াবিনটা সিদ্ধ। হ্যাঁ, আমি তো ওই এদিকে আমার পটলটা মোটামুটি হালকা হালকা ফ্রাই হয়ে গেছে, পটলটা ফ্রাই হচ্ছে। আমি এদিকে খুব হালকা স্টিমেই এক্ষেত্রে করব। এদিকে তো আমার সয়াবিন আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আমি তো জলটা ফেলে দেবো, ড্রেন করে নিব, কারণ বললাম যে যেসব বাসায় কিডনি পেশেন্ট আছে বা যাদের এই ইউরিক অ্যাসিডের সমস্যা আছে বাসায়, যেসব পেশেন্টদের, তারা কিন্তু এই যে আলুটা সেদ্ধ করে
বা সয়াবিনটা সেদ্ধ করে জলটা ফেলে দিতে হবে। তো তারপরে আমি এই পটল ভাজা হালকা আর কি শ্যালো ফ্রাই পটলটার মধ্যে আমি আলু আর সয়াবিন যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে দিলাম একসাথে, বা একসাথে ওই তেলের মধ্যেই আলু সয়াবিনটা ফ্রাই হতে থাকবে। ঠিক আছে, আমি কোনো এক্সট্রা তেল এখানে অ্যাড করছি না। ওই যে সামান্য একটুখানি তেল ছিল কড়ার প্যানের মধ্যে, ওই তেলটা দিয়েই আমি ফ্রাই করছি। এবং এর সাথে ওই যে পটল আলু পটল বেগুন যে মেখেছিলাম হলুদ লবণ দিয়ে, তো ওই বাটির মধ্যে হলুদের যে জলটা ছিল, হলুদ লবণের যে জল হালকা করে, কারণ এই অল্প তেলে যদি তুমি ভাজতে যাও তো ভাজার ক্ষেত্রে হালকা করে নিচে লেগে যেতে পারে, ধরে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমার ভালোভাবে মশলাটাও লাগবে, মশলাটাও কোটিং হবে ভালোভাবে প্রত্যেকটা সবজির গায়ে, সয়াবিনের গায়ে, সবজির গায়ে। এবং সয়াবিন যেহেতু একটু ওয়াটারটাকে সোক করে নেয় বা রসটাকে সোক করে নেয়, তো সেই ক্ষেত্রে আমি সয়াবিনটাও সুন্দরভাবে একেবারে ভাজা ভাজাও হবে, প্লাস একদম ড্রাই হয়ে যাবে না। কারণ অনেক সময় দেখা যায় আমরা যদি হালকা একটু জল না দিয়ে এমনিতেই সয়াবিনটাকে ফ্রাই করতে থাকি, তো সয়াবিনটা একদম ড্রাই হয়ে যায়, ভালো লাগে না। এক্ষেত্রে সয়াবিনটা যেমন সফট, তো একসাথে মশলাগুলো ফ্রাইও হচ্ছে প্লাস মাখো হচ্ছে, জিনিসটা মাখা হবে। এইদিকে একটা কথা বলে রাখি, যখন এই জিনিসটা আমি ফ্রাই করছি, মানে ওই গোটা গরম মশলা টশলা সব কিছু দেওয়ার পরে এর মধ্যে আমি আবার অল্প একটু করে জল দিয়ে দেবো, হালকা করে একটু জল দিয়ে দেবো, খুব সামান্য জল, যাতে করে আমার মশলাগুলো খুব ভালোভাবে সবজি প্লাস সয়াবিন প্লাস পটলের গায়ে মাখা হয়ে যায় এবং হালকা ফ্রাইও হয়। এরকম অবস্থায় আমি আরও কিছুক্ষণ মিনিট 3-4 মতো আমি আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব। এতে সবচেয়ে বড় সুবিধা যেটা, যে সবগুলো সবজি ভাজাও হচ্ছে, তার সাথে একটু করে সফট হয়ে যাচ্ছে। সবগুলো সবজি, পটল থেকে আরম্ভ করে সবগুলো সবজি সুন্দরভাবে সফট হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় 3-4 মিনিট এভাবে করে ফ্রাই করার পরে মশলা সহ মাখানোর পরে আমি গরম জল অ্যাড করে দেবো। আমি রান্নার মধ্যে সবসময় একটু গরম জল অ্যাড করি। তারপরে আমি পনিরটা অ্যাড করে দিলাম। পনিরটা অ্যাড করলে পনিরের যে ফ্লেভারটা সেটা একসাথে তরকারির ভেতরে ঢুকে যাবে। অনেকে কি করে যে রান্না মোটামুটি কমপ্লিট করে ঝোল টোল দিয়ে তারপরে পনিরটা অ্যাড করে তরকারির মধ্যে, এতে করে কি পনিরের যে একটা ভীষণ সুন্দর একটা ফ্লেভার, মিষ্টি একটা ফ্লেভার থাকে না পনিরে, তো পনিরের ওই ফ্লেভারটা, মিষ্টি ফ্লেভারটা তরকারির ভেতরে খুব একটা ঢোকে না অনেকক্ষণ না রেখে দিলে। কিন্তু যদি ওই কষানোর মধ্যে আমি পনিরটা দিয়ে দিই, পনিরটা যেহেতু ভাঙবে না, আমি একটু ফ্রাই করে নিয়েছি, তো আমি একবারে এই ইয়ের মধ্যে মানে ভাজা বা মশলা যেটা বলে, মশলার সাথে মিক্স করার মধ্যে আমি দিয়ে দিলাম পনিরটা। এতে করে পনিরের যে স্মেলটা বা পনিরের যে রসটা, সেটা পুরোটা তরকারির মধ্যে ওই ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে। হ্যাঁ, ভালোভাবে ছড়িয়ে যাবে। তো আমি যখন জল দেবো, একসাথে সবগুলো সবজির ভেতরে পনিরের ওই ফ্লেভারটা একেবারে ঢুকে যাবে, তাতে তরকারির বা কারির টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায়। এখানে একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু লবণ অ্যাড করেছি। আমি যখন এই সবজিটা কষাই তখন তার মধ্যে আমি একটু লবণ আর খুব সামান্য অল্প একটু কয়েক দানা চিনি অ্যাড করেছি, এতে করে তরকারির টেস্টটা খুব ভালো হয়। এই যে আমি বলেছিলাম না যে একটু পটলগুলোকে একটু খোসাটা একটু সহ রাখলে কালারটা খুব সুন্দর আসে। যে দেখতে পাচ্ছ বন্ধুরা, পটলের কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, সবুজ গ্রিনিশ। যদি আমি এইটুকু না রাখতাম তাহলে কিন্তু পটলটা একদম গলে পুরা লটর পটর হয়ে যেত। ঠিক আছে, এই যে আমি এখন ঝোল অ্যাড করে দিলাম, অবশ্যই গরম জল অ্যাড করে দিলাম। তো দেখতে থাকো বন্ধুরা, রান্নাটা ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। এই যে পনিরের রসটা পুরো তরকারিতে ঢুকে যাচ্ছে, দেখতেই কি ভালো লাগছে। আমি তো এখানে ভয়েস ওভার দিচ্ছি, তো পরে যখন আমরা প্রসাদটা পেয়েছিলাম তখন কিন্তু ভীষণ ভালো হয়েছে প্রসাদটা। প্রসাদটা কেমন হয়েছিল রে? ভালো, খুব ভালো। তো আমি এখন একটুখানি হালকা করে বললাম না যে 3-4 দানা একটু চিনি অ্যাড করেছি, লবণ আর চিনিটা একটু টেস্ট তো করিনি, লবণ আর চিনিটা একটু দিয়ে নিতে হবে এখানে, যাতে হচ্ছে টেস্টটা ভালো হয়, ব্যালেন্স হয় আর কি টেস্টটা। এমনিতে সয়াবিনের তরকারিতে বা পটলের তরকারিতে হালকা করে সামান্য একটু চিনি দিলে না মানে ভীষণ টেস্টি হয়।
ভীষণ টেস্টি। আমার গোপাল সোনা ভীষণ ভালোবাসে এই ইয়েটা খেতে, তরকারিটা খেতে। ওর তো পটল সয়াবিন আর পনিরের এই তরকারিটা ভীষণ পছন্দ, আমার ছোট্ট গোপাল সোনার ভীষণ পছন্দ। এখন তো আমার মোটামুটি এখানে পনির ফ্রাই করা হয়ে গেছে। এদিকে আলু সয়াবিন যেটা আছে, আলু সয়াবিন আর পটল একসাথে করে যে আমি ফ্রাইটা করলাম, প্রথমে পটলটা ফ্রাই করে নিয়েছি, তারপরে আলু সয়াবিন দিয়ে হালকা করে ভেজে ভেজে নিয়েছি। ওই যে হলুদ মাখানো যে জলটা ছিল পটলের, সেটাও আমি দিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে এটা ভাজা ভাজা হয়ে যায় আর কড়াইতে না ধরে যায়। আমি খুব সামান্য একটু তেল মাঝখানে অ্যাড করে দিচ্ছি, ভীষণ সামান্য। এই তেলটুকু অ্যাড করে দিয়ে আমি এবার এখানে বিভিন্ন মশলা অ্যাড করবো, যে শুকনো মরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপর জিরা, গোটা জিরা, গরম মশলা যেটা রেখেছিলাম আর কি, আমি যে পোলাওয়ের ওখান থেকে একটু তুলে রেখেছিলাম, এলাচ, দারচিনি, গোলমরিচ, গোটা মশলা, ওগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম, মাঝখানে দিয়ে দিলাম, এতে করে মাঝখানটা ফ্রাই হয়ে যাবে। আমি আবার এই সবজিগুলো আবার একটা বাটিতে ঢালবো। তারপরে যেহেতু আমি পারছি এটাকে সাইড করে মোটামুটি রাখতে, তো ওই সবজি টবজিগুলোকে সাইড করে দিয়ে দিলাম আর মাঝখানটা ইয়ে করে দিলাম, স্পেস করে দিলাম। সেই স্পেসে আমি ওই যে তেজপাতা, গোটা গরম মশলা যেগুলো বোঝায় সেগুলো আমি দিয়ে দিলাম। আস্তে আস্তে এটাও ভাজা হতে থাকবে, প্লাস ওদিকে যে আমার সবজিগুলো ওগুলো হালকা হালকা করে ফ্রাই হতে থাকবে কিন্তু। আচ্ছা, তো তারপরে মোটামুটি ভাজা হচ্ছে, ভাজা হতে হতে আমি এখানে হালকা করে একটু লবণও অ্যাড করে দেব, ঠিক আছে? একদম হালকা করে আমি সবগুলো ইয়ে দিয়ে দিলাম, মশলা টশলাগুলো দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে ইয়ের মধ্যে একটা বাটির মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, আদা কুচি সব কিছু রেখেছিলাম যেটা, সেগুলো সব কিছু দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে দিলাম। এবার সব মশলা একসাথে আরেকটু ফ্রাই করে নেব, সবগুলো জিনিস একসাথে করে, মানে জিনিসটা ভাজা ভাজাও হবে প্লাস মাখো মাখো হবে। মশলাটা সুন্দরভাবে কষে যাচ্ছে, মশলাটা করবে আরও কিছুক্ষণ ভাজা হবে আর কোটিংটাও পড়বে, সুন্দর একটা কোটিং অ্যান্ড ফ্লেভার পড়বে। তো এরপরে সব কিছু ভোগ সাজিয়ে নিয়ে ভগবানের কাছে চলে এসেছি। তো এই যে পুষ্পান্ন, বেগুন ভাজা আর সয়াবিন পটল আর পনিরের তরকারি, সয়াবিন আলু পটল পনিরের তরকারি দিয়ে আমার রাধাকৃষ্ণ, গোপাল, জগন্নাথ দেব, লক্ষ্মীনারায়ণ সবাইকে ভোগ দিলাম। আমার হনুমানজি, সব ঠাকুরকেই ভোগ দিলাম, আমার গণেশজি সবাইকে ভোগ দিলাম। তো বন্ধুরা জানিও তোমাদের কেমন লেগেছে আজকে আমার ভিডিওটা।